হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি জাস্ট একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করব যে কিভাবে মেইনলি রিসার্চটা করা হয়। এখানে ৬টা স্টেপ বা ৬টা অংশের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ১ম যে অংশটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টপিক অ্যান্ড প্রবলেম সিলেকশন। এখানে আপনি আসলে সিলেক্ট করবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান। তো টপিক অ্যান্ড প্রবলেম সিলেকশন নিয়ে আ আলাদা একটা ভিডিও হবে। সেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে আপনি একটা কোর্স থেকে বা একটা বড় ব্যাপার থেকে আপনি ছোট কোনো প্রবলেম আইডেন্টিফাই করে সেটা নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন বা একটা প্রবলেম স্পেসিফিক্যালি দাঁড় করাতে পারবেন। তো এই পর্যায়ে যেটা হয় একটা বড় টপিক যেটা হইতে পারে আপনার পড়াশোনার সাথে সম্পর্কিত, আপনার আ যে বিষয় নিয়ে আপনি মেজর করছেন বা আপনার পছন্দের কোর্স সেখান থেকে আপনি একটা টপিক নিয়ে এবং সেই টপিকের মধ্যে কোনো একটা প্রবলেম আপনি চুজ করবেন হচ্ছে ১ম স্টেপে। হ্যাঁ? তো আপনি যে প্রবলেমটা চুজ করলেন বা আপনি যে টপিকটা এখানে সিলেক্ট করলেন, ২য় ধাপে আপনাকে হচ্ছে ওই রিলেটেড লিটারেচার পড়তে হবে বা বলতে পারেন যে এই রিলেটেড আপনাকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয়কে প্রাধান্য দেবেন। একটা হচ্ছে ১ম হচ্ছে আপনার রিসার্চ আর্টিকেল। অবশ্যই ভেরিফাইড রিসার্চ আর্টিকেল এগুলো আপনারা হচ্ছে প্রাধান্য দেবেন। তারপরে হবে সায়েন্টিফিক বুকস অ্যান্ড অনলাইন বিভিন্ন রিসোর্স থেকে কোনো ভালো নিউজ পোর্টালের নিউজ বা হচ্ছে আপনার একাডেমিক রিলেটেড বইগুলো যেগুলো আপনার এই কি বলে যে এই টপিকে পড়াশোনা করানো হয়েছে এগুলো সম্পর্কে আপনারা হচ্ছে পড়াশোনা করবেন। তো মেইন ফোকাস থাকবে আপনার লিটারেচারের উপরে, এই রিলেটেড রিসার্চ আর্টিকেল বা রিসার্চ যে পাবলিকেশন গুলো রয়েছে সেগুলো। সো স্টাডি করবেন, শুধু স্টাডি করা না, স্টাডি করার ক্ষেত্রে আপনারা এই সমস্ত লিটারেচার থেকে যে কি ফাইন্ডিংস গুলো এখানে কোনটা নিয়ে কাজ করা হইছে, ওরা কাজটা কিভাবে কি মেথড ফলো করে স্টেপ বাই স্টেপ করছে এবং সেখান থেকে কি রেজাল্ট পেয়েছে এবং তাদের কাজের মধ্যে কি লিমিটেশন ছিল, এই সমস্ত ব্যাপার নিয়ে হচ্ছে আপনারা এই লিটারেচার স্টাডি করবেন। তো এক্ষেত্রে অনেকেই হচ্ছে লিটারেচার ম্যাট্রিক্স ইউজ করেন। আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে কিভাবে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স ব্যবহার করতে পারবেন লিটারেচার পড়ার ক্ষেত্রে এবং আপনার কিভাবে একটা রিসার্চ পেপার পড়তে পারবেন বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এটাও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এই পরবর্তী স্লাইডগুলোতে। তো এখানে আমরা হচ্ছে লিটারেচার গুলো স্টাডি করলাম, জানলাম, বুঝলাম যে আসলে এই টপিকে এই বিষয়ে রিসার্চ করা হইছে আগে। এই সকল প্রবলেম আ সলভ করা হইছে বা এই সকল ব্যাপার নিয়ে ইনফরমেশন বের করা হইছে স্টাডি ইন লিটারেচার থেকে আমরা হচ্ছে জানতে পারবো। অ্যান্ড 3rd স্টেপে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার রিসার্চ প্রবলেম অনুযায়ী বা রিসার্চ এর টপিক অনুযায়ী আপনাকে হচ্ছে আপনার নিজের রিসার্চের অবজেক্টিভ বের করতে হবে। বা আপনি আপনার রিসার্চের মাধ্যমে কি তথ্য বের করতে চান বা কোন প্রবলেমটা সলভ করতে চান বা আপনি রিসার্চটা কিভাবে শেষ করতে চান, এরকম কিছু ব্যাপার নিয়ে হচ্ছে আপনাকে অবজেক্টিভ ডেভেলপ করতে হবে। আপনি যখন 2nd স্টেপে লিটারেচার গুলো পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার যে কারেন্ট রিসার্চ প্রবলেম, এখানে আসলে কি গ্যাপ রয়েছে, কোন বিষয় নিয়ে আসলে কাজ করা যায় বা কিভাবে আগে কাজ করা হইছে, আপনি কিভাবে কাজ করতে পারেন। একটা ভালো আইডিয়া হচ্ছে আপনি 2nd স্টেপ থেকে পেয়ে যাবেন। এজন্য 2nd স্টেপটা অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা স্টাডি করতে হয়। তো আপনার অবজেক্টিভস হচ্ছে এখান থেকে ডেভেলপ করবেন অ্যান্ড আপনার একটা হাইপোথিসিস ডেভেলপ করবেন যে আপনার রিসার্চের রেজাল্টটা এরকম হইতে পারে। এটা হচ্ছে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে আপনার নাল হাইপোথিসিসটা নাও হইতে পারে, অন্য কিছু একটা হইতে পারে। মানে আপনার রিসার্চের রেজাল্ট বা ফাইন্ডিংস সম্পর্কে একটা আনুমানিক ধারণা যেটা আপনি রিসার্চ না করেই এখন বলতে পারতেছেন বা আপনি রিসার্চ সম্পন্ন না করেই আপনার যে কি বলে যে নিজস্ব একটা ধারণা থেকে আপনি বলতে পারবেন। অ্যান্ড 3rd স্টেপটা অনেকটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কোয়েশ্চেনের তৈরি করা। আপনি রিসার্চের জন্য অবশ্যই ডাটা কালেকশন করবেন। তো ডাটা আপনি অবশ্যই কোয়েশ্চেনের এর মাধ্যমেই তো ডাটাটা কালেক্ট করবেন। তো এক্ষেত্রে আপনার অবজেক্টিভস অনুযায়ী আপনি কি বের করতে চান সেই রিলেটেড হচ্ছে আপনাকে কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হবে এবং আপনি কোয়েশ্চেনিয়ার তৈরি করার মাধ্যমে হচ্ছে ডাটা কালেক্ট করবেন। তো এখানে কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যাপার আছে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে ডাটা এনালাইসিস কিভাবে করবেন, কি বের করবেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে কোয়েশ্চেনিয়ার তৈরি করবেন। আপনি আপনার নিজের মতো করে নির্দিষ্ট একটা স্ট্রাকচার ভিন্ন ভিন্ন দিক দিয়ে আপনি যদি কোয়েশ্চেনার তৈরি করেন তাহলে আপনি যখন ডাটা এনালাইসিস করবেন তখন আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হইতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এনালাইসিস প্ল্যানের উপর ডিপেন্ড করে কোয়েশ্চেনিয়ারটা তৈরি করবেন যেটা অবশ্যই আপনার অবজেক্টিভস এর সাথে যাবে বা আপনার রিসার্চে কি ব্যাপার নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি কি ফাইন্ডিংস বের করতে চাচ্ছেন সেগুলোর উপর ডিপেন্ড করে কোয়েশ্চেনারটা হবে। সো 4th স্টেপে হচ্ছে আপনাকে ডাটা কালেক্ট করতে হবে এবং ডাটা এনালাইসিস করতে হবে। ডাটা আপনারা বিভিন্নভাবে কালেক্ট করতে পারেন। আমরা যখন রিসার্চের
অ্যাপ্রোচের দিক দিয়ে ডিফাইন করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ওখানে কোয়ান্টিটেটিভ রয়েছে, কোয়ালিটেটিভ রয়েছে, মিক্সড রিসার্চ রয়েছে। তো কোয়ান্টিটেটিভ হইলে পরে আপনার রিসার্চের যে কোয়েশ্চেন গুলো সেগুলোর অ্যান্সার নিউমেরিক্যালি বা হচ্ছে লজিক্যালি বা ক্যারেকচার ডাটা হইতে পারে। তো সেগুলো আপনি পরবর্তীতে নিউমেরিক ভাবে কনভার্ট করতে পারবেন। এবং সেগুলো হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ রিসার্চ। এবং আপনি যদি কোয়ালিটেটিভ জানতে চান তাহলে আপনাকে হচ্ছে এই কোশ্চেনের এমনভাবে তৈরি করতে হবে যেগুলো আপনার মেইনলি ওপেন এন্ডেড কোশ্চেন হবে। মানে যেই কোশ্চেনের অ্যান্সার আপনারা ইয়েস নো বা একটা নাম্বারিং এর মাধ্যমে কোনো কিছু সিলেক্ট না করে দেওয়া যায় না। সেই টাইপের কোশ্চেন হবে যেগুলোতে আপনারা ইন্টারভিউ নিতে পারবেন। আপনারা হচ্ছে এফজিডি করতে পারবেন বা ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারবেন বা হচ্ছে অন্য কারো ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে হচ্ছে আপনারা ডাটাটা কালেক্ট করবেন টেক্সট বা ইমেজের মাধ্যমে বা বিভিন্ন ডকুমেন্ট পড়াশোনার মাধ্যমে। ওকে, তো ডাটাটা আপনারা দুইটা সোর্স থেকে কালেক্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনার প্রাইমারি সোর্স, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স হচ্ছে আপনি সম্পূর্ণ আপনি নতুনভাবে বা আপনি এই ডাটাটা প্রথম কালেক্ট করতেছেন। আগে এই ডাটাটা কেউ কালেক্ট করে নাই বা আগে এরকম রিসার্চ কেউ করে নাই। আপনি নতুন করে মানুষের কাছে যাচ্ছেন, তাদের থেকে ডাটা নিচ্ছেন। একদম নতুন ডাটা, একদম ডাটা বলা যায় এটাকে আরকি। এবং সেকেন্ডারি ডাটা হচ্ছে যে ডাটাটা আগে ইউজ করা হইছে বা যে ডাটাটা আগে সার্ভের মাধ্যমে ডাটা হচ্ছে সম্পন্ন করা হয়েছে। যে ডাটা হচ্ছে আপনার গভর্নমেন্টের পোর্টালে বা বিভিন্ন ডকুমেন্টে হচ্ছে সংরক্ষণ করা আছে। আপনি সেখান থেকে ওই ডাটাটা নিয়ে নিজের কাজে ব্যবহার করতে পারবেন। ওকে? তো প্রাইমারি, সেকেন্ডারি ডাটা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবং ডাটাটা কালেক্ট করার পর আপনাকে এনালাইসিস করতে হবে। তো এনালাইসিসের বিভিন্ন ধরন আছে, কোয়ান্টিটেটিভ এর কিছু ধরন আছে, কোয়ালিটেটিভ কিছু ধরন আছে। তো এক্ষেত্রে আপনারা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন। কোয়ান্টিটেটিভ ডেটার জন্য আপনার সোশ্যাল সায়েন্স ফিল্ডে এসপিএসএস আর আরো বিভিন্ন কিছু সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে। সেখানে ডাটা এনালাইসিস বিভিন্ন টেকনিক রয়েছে। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস রয়েছে। সেখানে আপনার কোরিলেশন, রিগ্রেশন বিভিন্ন টাইপের হচ্ছে অ্যানালাইসিস রয়েছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা ডাটার বিভিন্ন ভ্যারিয়েবলকে তুলনা করে বা একটা রেজাল্ট আপনারা বের করতে পারবেন। এবং কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রেও হচ্ছে আপনার বিভিন্ন অ্যানালাইসিস প্ল্যান রয়েছে। সেক্ষেত্রে আপনার বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার হচ্ছে এনভিভো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বিভিন্ন ওয়ার্ডস এগুলোর থিম বের করতে হবে বা বিভিন্ন কনটেক্সট বের করতে হবে, ন্যারেটিভ এনালাইসিস করতে হবে বা কি বলে যে কনটেন্ট এনালাইসিস করতে হবে। যেগুলোর মাধ্যমে আপনারাও হচ্ছে একটা রেজাল্ট পাবেন আরকি ডাটার ওভারঅল একটা তথ্য পাবেন। তো ডাটার আপনারা যখন এনালাইসিস শেষ করবেন তখন আপনারা কিছু রেজাল্ট হাতে অবশ্যই পাবেন। যে রেজাল্টগুলো যেগুলো সিগনিফিক্যান্ট যেগুলোর আসলে ভ্যালু রয়েছে, যেগুলো আসলে এক্সপ্লেইন করার মতো সেই রেজাল্টগুলো আপনারা হচ্ছে রাখবেন। যাই হোক, তো পরবর্তী স্টেপে হচ্ছে আপনাদেরকে রাইটিং বা হচ্ছে রিপোর্ট লিখতে হবে। রিপোর্ট বলতে আর্টিকেল যদি লিখুন বা হচ্ছে আপনারা আপনাদের কোর্সের জন্য লিখুন না কেন আপনাকে হচ্ছে রিপোর্ট লিখতে হবে। এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, অনেক গুলো বিষয় নিয়ে আপনাদেরকে লেখালেখি করতে হয়। আসলে এই একটা পয়েন্টের মাধ্যমে বা ২-৩ মিনিট এটা ডিসকাস করার মতো কিছু ব্যাপার না। তবে এখানে আপনারা বিভিন্ন সেকশন রয়েছে। রয়েছে ইন্ট্রোডাকশন, রয়েছে আপনার মেথোডোলজি, ডেটা মেথডস, রয়েছে রিজাল্টস, ডিসকাশন, কনক্লুশন যার মধ্যে বিভিন্ন সেকশন রয়েছে। তো এইগুলো আপনাদেরকে যে লিটারেচার গুলো পড়েছেন এগুলোর সাহায্য নিয়ে এবং আপনারা যে ডাটা এনালাইসিস করেছেন, যেভাবে করেছেন এবং যে ফাইন্ডিংস গুলো পেয়েছেন এই সবকিছু মিলে আপনাকে হচ্ছে মূলত রাইটিংটা শেষ করতে হবে। এবং লাস্টে হচ্ছে আপনাকে পাবলিশের জন্য এটা রেডি করতে হবে। তো পাবলিশের জন্য আবার রেডি করার আগে কিনা এটা একটা ভালো ব্যাপার। কারণ আপনি তো এই স্টেপে অলরেডি পুরো রিপোর্টে লিখে ফেলেছেন। তো এখানে আপনাকে হচ্ছে যেটা করতে হবে, আপনি যে জার্নাল সাবমিট করবেন বা যে কনফারেন্সে সাবমিট করবেন, সেখানকার রিকোয়ারমেন্ট দেখবেন যে ওরা আসলে পেপারটা কিভাবে চাচ্ছে। এই বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্ড লিমিট দেওয়া হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আপনার রেফারেন্সের ক্ষেত্রে কয়টা সাইটেশন ব্যবহার করা যাবে, কি রেফারেন্স স্টাইল ব্যবহার করতে হবে বা আপনার টেবল, গ্রাফ চার্ট এগুলো কিরকম হবে এরকম একটা গাইডলাইন দেওয়া থাকে। তো এই সমস্ত গাইডলাইন মেইনটেইন করে আপনাকে হচ্ছে হয়তো নির্দিষ্ট জার্নালের জন্য আপনাকে পেপারটা একটু রিঅ্যারেঞ্জ করা লাগতে পারে বা একটু এদিক-সেদিক করা লাগতে পারে। এবং পেপার পাবলিশের জন্য আপনাদেরকে আরেকটা ডকুমেন্ট দেওয়া লাগে যেটা হচ্ছে আপনার কভার লেটার এবং কিছু জায়গায় হচ্ছে আপনাকে লেটার্স টু এডিটরস বলা হয় আরকি। লেটার টু এডিটরস বলা হয়। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার যে রিসার্চের গুরুত্ব এটা বুঝিয়ে হচ্ছে আপনার আ যে কি বলে যে মেইন এডিটর রয়েছে জার্নালে তার কাছে আপনাদেরকে একটা লেটার পাঠাতে হয় বা কভার লেটার পাঠাতে হয়। সাথে হচ্ছে আপনার মেইন রিসার্চ পেপার বা অ্যাবস্ট্রাক্টটা পাঠাতে হয়।
তো এগুলো পাঠানোর মাধ্যমে আপনাদেরকে হচ্ছে তারা ফার্স্ট ডিসিশন জানিয়ে দেয় যে আপনার যে রিসার্চ আর্টিকেলটা রয়েছে সেটা তারা প্রাথমিকভাবে একসেপ্ট করছে কিনা বা পরবর্তী স্টেপ কি হবে এগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারে। তো মেইনলি এটাই হচ্ছে আমরা যেভাবে রিসার্চটা করে থাকি। বিভিন্ন রিসার্চ রয়েছে, বিভিন্ন টাইপের রিসার্চ রয়েছে। মোস্ট অফ দ্যা রিসার্চ আপনার এই যেই ফ্লোটা আছে এটাই এরা হচ্ছে ফলো করে থাকে।